অবশ্যই চিকিৎসার জন্য ব্যবহার করি। তাহলে দেখেন এখানে হচ্ছে ইন্ডিকেশন হচ্ছে নির্দেশিত বা নির্দেশিকা, অক্সিজেন তো অক্সিজেনই, যেটা কালারলেস, অর্ডারলেস, নাকি স্বাদ কোনো কিছু নাই এমন একটা। তারপরে হচ্ছে কি থেরাপি হচ্ছে চিকিৎসা। তাহলে আমরা কোন কোন অবস্থা, এটা 23-এ এই কোশ্চেনটা আসে। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে হাইপো মানে কম। হাইপো মানে কি কম, হ্যাঁ হাইপো মানে কম। আর ব্লোমিক মানে কি? হাইপো মানে কম, না 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 আপনার ভিতরে বুঝতে হবে হাইপোভোলেমিক শক মানে কি। শক মানে কি জুতার শক, প্যান্টের শক। টাইপস অফ শক মানে কি, যে আমার জুতার শক আছে, শার্টের শক আছে, প্যান্টের শক আছে, এটা নাকি শক হচ্ছে সাডেন বা হঠাৎ করে কি হবে তার অক্সিজেন লেভেল কমে যাবে। এই অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণে কি হবে, সে হুট করে পড়ে গেছে। ধরেন অনেক মানুষ আছে যারা কি করে মসজিদের মাইকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুনে, এরার হাত পা চলে না। খোঁজ নিয়ে দেখেন আশেপাশে আছে ভাইছেন এরকম মানুষ। আমার কাছে একটা রুগী আসতো, আমার মামা শ্বশুরি হয়। তো উনার এরকম মসজিদের মাইকে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করছে, মনে করে আজরাইল ওনার কাছে এসে বসে, শেষের হাত পা চলে না। না এই খিল খেতে এয়ারপোর্টের পরে, ওই সরি হাজি ক্যাম্পের এদিকে, এয়ারপোর্টের পরে, হ্যাঁ কাউলার এদিকে স্থানীয় জায়গা। আসেন তাহলে কি বললাম, শক মানে কি সাডেন এমন একটা বিষয় শুনবে যেটার কারণে সে স্বাভাবিক কাজ করবার রেখে অস্বাভাবিক অবস্থায় চলে যাবে। আর হাইপো মানে হচ্ছে কম, বলমিক মানে হচ্ছে ফ্লুইড, শরীরের ফ্লুইড কি হবে কমে যাবে। যেমন কেমনে হয়, বমি করলে, কেমনে হয় পাতলা পায়খানা হইলে, ডায়রিয়া হইলে, লুজ মোশন হইলে, না কথা বলতে পারি না, তখন হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইড আর হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড দুটোটাই কমে যায়। হ্যাঁ, তারপর হচ্ছে রেনাল ফেলিওর। রেনাল মানে কি কিডনি যদি কি হয় অকার্যকর হয়ে যায়, ফেলিওর মানে কি অকৃতকার্য, অকার্যকর। তাহলে এখানে রেনাল ফেলিওর এটার সাথে কি হবে না, আসবে না। 2 নম্বর হচ্ছে কোপয়জনিং। কোপয়জনিং হচ্ছে কি ম্যাগনেসিয়াম সালফেট। পয়জনিং মানে কি ওই ম্যাগনেসিয়ামের কারণে যেই বিষক্রিয়াটা হয় এটার কারণে, তাহলে এটা ট্রু হবে। তারপরে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মায়োকার্ডিয়াল প্রশ্নটা আসে না, না কে রাখছে কিনা, না যে যাদের কাছে নেই। কোপয়জনিং আর হচ্ছে মায়োকার্ডিয়াল, মায় মানে হচ্ছে মাসেল, মায় মানে কি মাসেল। যেমন আমরা পায়ো মানে বলছিলাম কি, পায়ো মানে আগে বলে আসি, পায়ো মানে কি পায়োরিয়া না বলে আসলাম, হ্যাঁ না পায়ো মানে পাইরেক্সিয়া মানে জ্বর, পায়ো মানে কি, পায় মানে পাস, পায়োরিয়া বলে আসি। হেমা মানে কি, হেমা মানে কি, হেমা মানে হচ্ছে ব্লাড, দেখেন আপনাদের না না হেমাটোমা বলে গেছে। হেমা মানে আগামী মাসে পরীক্ষা, ধরেন 15 থেকে 20-25 10 তারিখ ধরলাম, আরো 1 মাস 20 দিন আছে। আজকে যেটা ফরাইছি যে আরো 1 মাস 20 দিন তো অনেক, এর মধ্যে আপনি কত কিছু খাইবেন, কত জায়গায় যাইবেন, অনেক কিছু দেখবেন, ডিউটি করবেন, আপনার তো পড়া তো মরে দেবে গা। আপনাদের কোচিং এ আছে কোন দিন জানেন, পরীক্ষার 1 সপ্তাহ আগে 7 দিন পড়বেন, ফ্লুইড থেরাপি, নরমাল ডায়েট যা আছে সব আইভি টাইভি দিয়ে আমরা প্রস্তুত করে দেবো। আপনারা পরীক্ষা দিয়ে আইয়া বলবেন আমি এখনো অসুস্থ। আসেন, মায়া মানে হচ্ছে মাসেল। মনের এগুলা যদি না জানেন তাহলে পড়াশোনার ইন্টারেস্ট রাখবে না। যেমন পায়ে মানে বাস, হেমা মানে ব্লিডিং, টাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন। এখানে হচ্ছে আমরা মায় একটা কথা বললাম, মায় মানে মাসেল, মায় মানে কি মাসেল। তাহলে কার্ডিয়াল মানে হচ্ছে হার্টের মাসেল। ইনফ্রাকশন মানে কি, যেমন এখানে 3টা কথা আছে, আমরা যদি বলি এখানে কি 3টা কথা আছে, 3টা কথার মধ্যে বললেই লেখার মনে 3টা কথা কি কি, না না 3টা কথা হচ্ছে 1 নম্বর হচ্ছে ইনফেকশন, আইডি ইনফেকশন, আইডি ইনফ্লামেশন, আইডি ইনফেকশন। তাহলে ইনফেকশন যেটা সরাসরি জীবাণু দ্বারা হয় এটা হচ্ছে ইনফেকশন। আর হচ্ছে কি ইনফ্লামেশন, আমরা ওই দিন বলছিলাম ইনফ্লামেশনের বাংলা হচ্ছে প্রদাহ। 5টা জিনিস সংঘটিত হয়, নায়িকার পায়ে কাটা বিচ্ছিল, এই 5টার কথা বলছিলাম। 3 নম্বর হচ্ছে ইনফ্রাকশন। ইনফ্রাকশন তাহলে কি হবে, ইনফেকশন, ইনফ্লামেশন, ইনফ্রাকশন, এই 3টা জিনিস তো এক হবে না। তাহলে ইনফ্রাকশনটা কি হবে, ইনফ্রাকশন হবে যখন মাসেল কন্ট্রাকশনের কারণে কোনো অবস্থার সৃষ্টি হবে যেটা জীবন সংকটাপন্ন। তাহলে হার্টে মূলত কি থাকে, মাসেল। এই মাসেলের সংকুচন এবং বর্ধিত হওয়া এই 2টা বিষয়। একবার কি হয় হার্টের মাসেল সংকুচিত হয় সিস্টোলিক, একবার হচ্ছে ডায়াস্টোলিক ছেড়ে দেয়। আমাদের প্রেশার হচ্ছে কি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক।
না বুঝতে পারি নাই, সিস্টোলিক হলে কি হবে, সংকুচিত হবে, মানে সে চাপ দিল। সারা এবং লাগার মধ্যে হচ্ছে 0.05 ন্যানো সেকেন্ডের মতো সময় লাগে। এত পরিমাণ সময়ে যদি এই কাজ অব্যাহত থাকে, সে মারা যাবে, তার অবস্থা সংকটাপন্ন হয়ে যাবে। এখন চিন্তা করতে পারবেন যে আল্লাহ আপনারা কেমনে চালায়, কি মেশিন দিয়ে দিছে। তাও তো এটা তো এমন না যে 2 দিন পরে সার্ভিসিং করার, ওয়ার্কশপে গিয়ে বলেন আসেন আমার হাতটা একটু পরিষ্কার করে দেন, করেন। গাড়ি দিকে 5 বেলা চালাইলে 1 সপ্তাহ পরে দিকে ওয়ার্কশপে নিয়ে যান, গাড়িটা ধুয়ে দেন। কথা বুঝতে পারে নাই। তাহলে ইনফ্রাকশন হচ্ছে এই জিনিসটা হবে ইনফ্রাকশন যখন মাসেল কন্ট্রাকশনের কারণে কোনো অসুবিধা হবে। এটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন। মায়ো মানে মাসেল, হার্টেল মাসেলের মধ্যে কন্ট্রাকশন হবে, হওয়ার কারণে কি হবে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। তাহলে রক্ত চলাচল বন্ধ হলে ইন্ডিকেশন অফ অক্সিজেন থেরাপি। বন্ধ হয়েছে কি, রক্ত চলাচল, অক্সিজেন প্রয়োজন কেন, আমরা জানি কি করে রক্ত শরীরে অক্সিজেন সরবরাহ করে। না বুঝতে পারি নাই, রক্ত কি করে শরীরে অক্সিজেন সরবরাহ করে। তাহলে রক্ত যখন পৌঁছানো বন্ধ হয়ে যাবে তখন তো তার শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে। কথা আমার বুঝছেন? পরে আসেন পাইলোরিক স্টেনোসিস। পাইলোরিক হচ্ছে কি আমাদের ইন্টেস্টাইনের শেষ একটা অংশ। স্টেনোসিস হচ্ছে সংকুচিত হওয়া। ইন্টেস্টাইনের ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত, এই ক্ষুদ্রান্তের একটা শেষ অংশ। বুঝতে পারি নাই যে সহজ করে যদি আমরা বলি নারী বুড়ি, তাহলে এই ইন্টেস্টাইনের একটা শেষ অংশ, এই অংশটাই সংকুচিত হয়ে যাবে। তাহলে এই অপশনটা হচ্ছে কি হবে না, ইন্ডিকেশনের মধ্যে আসবে না। এখানে হচ্ছে রেনাল ফেলিওর আর হচ্ছে পাইলোরিক স্টেনোসিস, এই দুইটা জিনিস ফলস হবে। কথা বলছেন? এবার আসেন দা অ্যাডভার্স ইফেক্ট অফ অক্সিজেন থেরাপি। অ্যাডভার্স ইফেক্ট মানে কি? ইফেক্টস মানে কি? ইফেক্টস হচ্ছে প্রভাব বা প্রতিক্রিয়া, আর অ্যাডভার্স যেটা হচ্ছে খারাপ প্রতিক্রিয়া তৈরি করবে। অ্যাডভার্স ইফেক্ট অফ অক্সিজেন থেরাপি মানে অক্সিজেন থেরাপি দেওয়ার কারণে, অক্সিজেন দিয়ে চিকিৎসা দেওয়ার কারণে তার কি এর ফলশ্রুতিতে তার কি অসুবিধা হইতে পারে। যেমন আমরা যদি বলি একটা বাসে হলো 40 জন সিট, হ্যাঁ, এখন হচ্ছে 45 জন উঠছে, বাকি 5 জনের কি সুবিধা হবে না অসুবিধা হবে? কি এমন অসুবিধা হবে? অসুবিধা হয়েছে, অসুবিধাটা বলতে পারছে কিন্তু অসুবিধা না। এই দেখছেন আপনি গেছেন, আপনারা ওই চিন্তার মধ্যে এখনো আপনাদেরকে ফেলতে পারি নাই। আপনি ফার্স্ট লাইন নিয়ে চিন্তা করতে পারেন না, গরম লাগবে, অস্বস্তি লাগবে, এটা দাঁড়াই থাকতে হবে। এটা পরে 1 নাম্বার কথা হলো সিট হলো 40টা, উঠছে 45 জন, 1 নাম্বার হচ্ছে বসার সিট পাবে না। এত দাঁড়াইতে আছে, বসার সিট পাবেন না, এটা হবে কথা। এরপরে না হের গরম লাগছে, না ঠান্ডা হয়েছে, না দাঁড়াতে পায়ে ব্যথা হয়েছে, এইটা আমার কথা মনে হয় আপনারা বুঝেন না। আপনাদের চিন্তাটা ওইভাবে সেট করার চেষ্টা করেন, আপনারা আমার চিন্তা সেট করেন, তাইলেই হয়ে যাবে। কথা বুঝছে? আসেন, তাইলে এখানে কি অসুবিধা হবে? 1 নাম্বার হচ্ছে এটা বিসিকিউ, এটা হচ্ছে ড্রাই মাউথ। ড্রাই মানে হচ্ছে শুষ্ক অথবা শুকনা, মাউথ মানে হচ্ছে মুখ শুকিয়ে যাবে। তারপর হচ্ছে নোজ ব্লিডস অথবা ব্লিডিং, এক কথায় নাক দিয়ে ব্লিডিং হবে, তাহলে অক্সিজেনের কারণে তো নাক দিয়ে ব্লিডিং হওয়ার কথা। তারপর হচ্ছে ড্রাই মাউথ এট নাইট, এটা একটা নির্দিষ্ট জায়গাকে বলে দিছে। এখন কি অক্সিজেন কি মানুষ শুধু রাতের বেলায় নেয়? তারপরে হচ্ছে কি ড্রাই স্কিন, হ্যাঁ, এখানে দেখেন, হ্যাঁ, এই নিচের 3টাই ফলস হবে। নিচের 3টা কি হবে? ফলস হবে। যেমন এখানে ড্রাই মাউথ, আর অক্সিজেন আমরা দিই কি দিয়ে? মাউথ দিয়ে। তা বুঝাইতে পারে না, অক্সিজেন আমরা কি দিয়ে দিই? জিগান। তারপর হচ্ছে কি নোজ ব্লিডিং হবে না, ড্রাই মাউথ এট নাইট। এখানে মুখের কথা উল্লেখ আছে কিন্তু তারা সময়ের কথাটাকে আলাদা করে দিছে, এজন্য এটা হবে না। 2 নম্বর হচ্ছে ড্রাই স্কিন, অক্সিজেন তো আমরা স্কিন দিয়ে নিই না, হবে না। এখন মিল হইলো কি, এই তিনটা কথা হচ্ছে এক জাতীয়, এখন আপনাকে কনফিউশনে ফেলে দেবে। এখন যদি আপনার মাথায় এইটা থাকে যে অক্সিজেন তো আমরা মুখ দিয়ে নিই, তাইলে এটা আপনাকে যখন এই সেন্সটা থাকবে তখন এই সেন্সের কারণে এই মাউথকে, ড্রাই মাউথকে উত্তর হিসাবে আপনার ব্রেইনই বলে দেবে এটা তাকাও। কারণ আমার এই কথা শোনার পরে এই প্রশ্নটা যদি আসে আপনার বলবে, পরে মুখে মারবে। মুখে কেমনে মারবে? মুখে বলবে তুই করছস, তোর ফরা। দেখছেন, বুঝ না এলে তো অসুবিধা, বুঝের কারণেই তো ফেল করেন। আসেন এবার আসেন ব্যান্ডেজিং। ব্যান্ডেজিং মানে কি? ব্যান্ডেজিং হচ্ছে এমন একটা আবরণ,
বাধাগ্রস্ত হবে কেন? বাধাগ্রস্ত হওয়া মানে কি? বাধাগ্রস্ত কিছু অসুবিধা, এটা হচ্ছে সুবিধার কথা। ব্যান্ডেজিং হচ্ছে কি? আবরণ বা পেঁচিয়ে রাখা। আসেন ব্যান্ডেজিং, ব্যান্ডেজিং ইজ অ্যাপ্লাই টু, আমরা ব্যান্ডেজটা অ্যাপ্লাই এখানে হচ্ছে ব্যবহার। যেমন অ্যাপ্লিকেশনের বাংলা কি? দরখাস্ত। অ্যাপ্লিকেশনের বাংলা কি? দরখাস্ত। কি অ্যাপ্লিকেশনের আমরা যে স্কুল কলেজে অ্যাপ্লিকেশন লেখছেন, কি লেখছেন বাংলা? অ্যাপ্লিকেশন মানে কি হচ্ছে? দরখাস্ত। কিন্তু এখানে অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ্লাই মানে হচ্ছে ব্যবহার। অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ্লাই মানে কি? ব্যবহার। আসেন ব্যান্ডেজ ইজ অ্যাপ্লাই টু রিডিউস সুইলিং। রিডিউস সুইলিং, রিডিউস মানে প্রতিহত করা, কমানো, সুইলিং মানে ফুলে যাওয়া। তারপরে কি? রিডিউস পেইন, পেইনকেও লাঘব করে, কমায়। ইমোবিলাইজ এ পার্ট, ইমোবিলাইজ, ইমোবিলাইজ মানে কি? ইমোবিলাইজ হচ্ছে মুভমেন্ট করতে পারবে না, নাড়াচাড়া করতে পারবে না। তাহলে এটা হচ্ছে কি? এটা ইমোবিলাইজ, এটা নাড়াচাড়া করতে সক্ষম হবে। তাহলে ব্যান্ডেজ করলে নাড়াচাড়া সে করতে পারবে না, এটাই এটা এটা এটার উত্তর হিসেবে যাবে না। তারপরে হচ্ছে কারেক্ট ডিফর্মিটি। কারেক্ট, কারেক্ট মানে কি? প্রশ্ন আসে হয়। কারেক্ট ডিফর্মিটি, কারেক্ট ডিফর্মিটি, ডিফর্মিটি কি? ডিফর্মিটি হচ্ছে অক্ষমতা অথবা বিকলাঙ্গতা। তাইলে আমরা এই ব্যান্ডেজ দিয়ে একটা মারাত্মক খারাপ অবস্থাকে কি করতে পারি না, স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারি না। তারপর হচ্ছে রেস্টোর ফাংশন। রেস্টোর হচ্ছে কি? সংরক্ষণ করা। ফাংশন মানে হচ্ছে কাজ। তাহলে ব্যান্ডেজ করে দিলে, হ্যাঁ, তাহলে এখানে উত্তর হিসাবে এ নাম্বার হবে, বি নাম্বার হবে এবং সি নাম্বার হবে। আর হচ্ছে রেস্টোর ফাংশন। এখন আসেন পারপাস অফ ব্যান্ডেজিং ইনক্লুড। পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য। স্টপ ব্লিডিং, হ্যাঁ, এক নাম্বার হচ্ছে স্টপ ব্লিডিং। তারপরে কি বলেন? প্রিভেন্ট ফ্র্যাকচার। তারপরে প্রোটেক্ট ড্রেসিং, রিডিউস সুইলিং। তারপরে হচ্ছে সাপোর্ট লিম জয়েন্ট। সবই যদি হয়ে যায় তাহলে তো শেষ। কি বলছি দেখেন, পারপাস অফ ব্যান্ডেজিং ইনক্লুড। কি বলছে? ইনক্লুড হচ্ছে তার মধ্যে অন্তর্ভুক্ত। পারপাস মানে উদ্দেশ্য, যে আমরা কি উদ্দেশ্যে কাভার অথবা পেছানোর এই বিষয়টাকে বিষয়ের মধ্যে ইনক্লুড। উদ্দেশ্যগতভাবে কি কি ইনক্লুড এটার মধ্যে? এক নাম্বার হচ্ছে স্টপ ব্লিডিং, এটা হবে। সি নাম্বার হচ্ছে প্রোটেক্ট ড্রেসিং। দেখেন এখানে প্রিভেন্ট ফ্র্যাকচার। ফ্র্যাকচারের ক্ষেত্রে যে ব্যান্ডেজের কথা বলি আমরা, সেটা হচ্ছে বলি প্লাস্টার। কথা বুঝেন? তাহলে প্রিভেন্ট ফ্র্যাকচার, ফ্র্যাকচারের জন্য আমরা আসলে ওই ব্যান্ডেজ ব্যবহার করি যেটা ফ্র্যাকচারের জন্য ব্যান্ডেজ বলি, সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, পিওপি। প্লাস্টারের জন্য আমরা এই ব্যান্ডেজ চিকিৎসার জন্য ব্যবহার করি না। হ্যাঁ, এটা হচ্ছে, এটা লাগে। যেমন আমরা 6 ইঞ্চি 4 ইঞ্চি রুল ব্যান্ডেজ, এটা প্রয়োজন হয়। কিন্তু ফ্র্যাকচারের ব্যান্ডেজ মানে এটাকে সরাসরি ইন্ডিকেট করে না, ফ্র্যাকচারের জন্য ইন্ডিকেট করে প্লাস্টারকে। কথা বুঝছেন আমার? তারপরে হচ্ছে কি? তারপরে হচ্ছে কি? হ্যাঁ, রিডিউস সুইলিং। না, এখানে হচ্ছে আমরা রিডিউস সুইলিং থেকে, যেমন উপরের অপশনে, এটাই বোঝানোর বিষয়। উপরের অপশনে আমরা কি রিডিউস সুইলিং কে উত্তর হিসাবে নিছি, কিন্তু পরের অপশনে আমরা রিডিউস সুইলিং কে উত্তর হিসাবে নেই নাই। উদ্দেশ্য, ব্যবহার এগুলা কাছাকাছি, বেনিফিট যেমন অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এগুলা কাছাকাছি, উদ্দেশ্যের জন্য না। এটা আমরা রিডিউস সুইলিং এখানে নেই নাই কেন? কারণ এর চেয়ে গুরুত্বপূর্ণ অপশন আমাদের কাছে আছে। সাপোর্ট লিম এর চেয়ে কি হয়, যেমন আমি যদি এই জায়গায় ব্যান্ডেজ করি, তখন আমার মুভমেন্টটা জন্য এই ব্যান্ডেজ সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। না, বুঝাইতে পারি নাই? যখন আমি এখানে ব্যান্ডেজ করে দেবো, তখন কি ব্যান্ডেজের কারণে এই মুভমেন্টের মধ্যে সবচেয়ে বেশি ইফেক্ট করবে। এজন্য আমি এখানে সাপোর্ট লিম এটা নিলাম। আসেন পারপাস অফ ব্যান্ডেজিং এক নাম্বার হচ্ছে কি দেখেন, এক নাম্বার হচ্ছে কি টু গিভ সাপোর্ট এফেক্টেড এরিয়া। টু গিভ সাপোর্ট, সাপোর্ট মানে কি? একটা ভারসাম্য দেয়া। এফেক্টেড এরিয়া, যে জায়গা আক্রান্ত স্থান অথবা এরিয়াকে। টু মোবিলাইজ দ্য পার্ট অফ বডি। তারপর হচ্ছে কি টু কন্ট্রোল ব্লিডিং, এটা আমরা বলছি। টু ফিক্স পজিশন, যেমন জয়েন্টে যদি আমরা ব্যান্ডেজ করি তাহলে জয়েন্টটাকে ফিক্সড করে দেবে, এক জায়গায় ফিক্সড করে দেয়া। তারপর হচ্ছে টু গিভ সাপোর্ট এন ইনজুরি পার্ট অর লিম্ব। লিম্ব মানে কি? ইনজুরি পার্ট মানে হচ্ছে এফেক্টেড এরিয়া। যেমন আমরা বলি লিম্ব মানে হচ্ছে হাড়কে বোঝায়। যেমন আমরা বলি আপার এক্সট্রিমিটি, লোয়ার এক্সট্রিমিটি, আপার লিম্ব, লোয়ার লিম্ব। অ্যানাটমির মধ্যে আমরা পড়াবো আপার এক্সট্রিমিটি মানে কি? আপার মানে উপরে, এক্সট্রিমিটি মানে হচ্ছে বনস, তাহলে উপরের বনস। লোয়ার এক্সট্রিমিটি নিচে, যেমন হিপ জয়েন্ট থেকে পা পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত। তাহলে এখানে লিম্বস মানে কাকে বোঝানো হয়? বোনসকে বোঝানো হইতেছে। আবার এক্সট্রিমিটিস মানেও কি? বোনসকে বোঝানো হইতেছে।
কথা বুঝতে পারি নাই। আবার বোনস মানে সরাসরি বোনস কি হাড় কি বোঝানো হইতেছে, তাহলে এই এই জায়গাটাতে অনেক তিনটা এক্সচেঞ্জ তারা করতে পারে। কথা বুঝতে পারি নাই। তারা লিমের জায়গায় এক্সট্রিমিটিস দিতে পারে, এক্সট্রিমিটিস দিলে আপনি তো বলবেন নাই। আসেন তারপরে হচ্ছে কি টু প্রিভেন্ট অর রিডিউস সুয়েলিং। দেখেন এটা উত্তরের মধ্যে আছে, কিন্তু অপশনের নোটের মধ্যে আছে, কিন্তু এটা থাকলেই যে আমাকে উত্তর হিসাবে নিতে হবে বিষয় এমন না। তারপরে কি টু কারেক্ট ডিফর্মিটি, আমরা আগে বলছি টু প্রিভেন্ট ইনফেকশন এন্ড অ্যাভয়েড ফার্দার ইনজুরি অর কমপ্লিকেশন। কি বলছে? টু প্রিভেন্ট প্রতিহত করা বা প্রতিরোধ করা, ইনফেকশন মানে কি ইনফেকশন জীবাণু দ্বারা আক্রান্ত হয় এমন, অথবা টু অ্যাভয়েড ফার্দার ইনজুরি, যাতে সে আবার যাতে ইনজুরিগ্রস্ত না হয়, আঘাতপ্রাপ্ত না হয়, অথবা তার কমপ্লিকেশন যেন না বাড়ে। তারপর হচ্ছে প্রোভাইড ফিজিক্যাল কমফোর্ট অফ পেশেন্ট টু অ্যাপ্লাই প্রেসার টু স্টপ ব্লিডিং, এটা আমরা বলছি, অথবা হেমোরেজ। যেমন হচ্ছে ব্লিডিং এর আরেকটা নাম আমরা কি বলতে পারি? হেমোরেজ। তারপর হচ্ছে কি টু রেস্ট্রিক্ট মুভমেন্ট, যেমন আমরা ব্যান্ডেজ করে দিলে কি করবে? তার যে চলাচল করার যে প্রক্রিয়াটা এটাকে কমাই দেবে। তারপরে হচ্ছে টু কারেকশন হেমোরেজ বাই মিনিং অফ প্রেসার, মানে প্রেসার দিয়ে আমরা আগে বলছিলাম কোন জায়গায় ব্লিডিং হলে কি করতে পারি? প্রেসার দিয়ে সেটাকে বন্ধ করতে পারি। আর কোন জায়গায় ভেঙে গেলে এটাকে আমরা প্রেসার দিয়ে বন্ধ করতে পারি। টু প্রিভেন্ট কন্টামিনেশন অফ ওন, যদি আমরা ওনটাকে খোলা রাখি, ক্ষত যেমন কেটে গেল, এই জায়গায় ইনফেকশন হইলো, এটা যদি খোলা রাখি তাহলে এটা আরো বেশি ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা যদি এটাকে কাভার দিয়ে রাখি তখন সম্ভাবনা কমে যায়। টু ইমোবিলাইজ দ্য ইনজুরি পার্ট সো টু রিলিভ পেইন, একসাথে হয়ে গেছে কেমন? কেয়ার অফ ব্যান্ডেজিং থেকে কোশ্চেন আসে। দেখেন 1 নাম্বার ক্লোজ অবজারভেশন, এটা প্রশ্ন আছে, প্রশ্ন এলো না কেন? না এটা আমরা দিছি। আচ্ছা দেখেন কেয়ার অফ ব্যান্ডেজের কি ইয়ে করতে হবে? দেখেন 1 নাম্বার হচ্ছে ক্লোজ অবজারভেশনে রাখতে হবে। কেমন? যেমন আমরা ব্যান্ডেজ করে দিলাম, সে ময়লা করে ফেললো। 2 নাম্বার আসেন চেঞ্জ এজ অফেন এজ নেসেসারি, এটা পরিবর্তন করতে হয়। যেমন আমরা ড্রেসিং এর বিষয় বলে দিই 3 দিন পরে, 7 দিন পরে সেলাই কাটবেন, তাহলে আমরা পরের দিন এটাকে চেঞ্জ করে দেবো না, একটা নির্দিষ্ট ডিউরেশন আছে। তারপরে কি কিপ ক্লিন এন্ড ড্রাই, কি রাখতে হবে? সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং শুকনো রাখতে হবে, ভিজাইলে হবে না। হ্যাঁ, কভার উইথ প্লাস্টিক when outside or remove plastic inside। কি বলছে? যখন আপনি বাইরে যাবেন তখন পলিথিন জাতীয় কোনো কিছু দিয়ে এটা কভার করে রাখবেন, আবার ভিতরে আসলে খুলে ফেলবেন। তারপর হচ্ছে মনিটর ফর সুয়েলিং প্রক্সিমাল এন্ড ডিস্টাল। মনিটর প্রক্সিমাল কি? প্রক্সিমাল হচ্ছে বাহিরের অংশগুলোকে ইন্ডিকেট করে, ডিস্টাল হচ্ছে অভ্যন্তরীণ জিনিসকে ইন্ডিকেট করে। মনিটর ফর ফাউল ওয়াটার মানে কি? গন্ধ। ওয়াটার মানে কি? গন্ধ। আর ফাউল মানে কি? বাজে গন্ধ, দুর্গন্ধ। হ্যাঁ, যেমন অনেকদিন যদি, যেমন হচ্ছে যাদের আমরা নখ তুলে দিই, এটা একদিন পরে ড্রেসিং এ আনতে হয়। কেন? নয় ওই জায়গায় ব্লিডিং হয়, এমন দুর্গন্ধ হবে আপনি ওটিতে থাকতে পারবেন না। তারপর হচ্ছে কি লেকিং এন্ড সুইং ক্যান ইন্ডিকেট এ প্রবলেম। লেকিং মানে কি? যেমন হচ্ছে আমি হ্যাঁ কোনো কিছু বের হয়ে আসা, এমন যদি হয়। তারপরে কি অ্যাটলিস্ট ওয়ান ডে আফটার 3 ডে আফটার উইকলি নেসেসারি ফর ওন কেয়ার। কি বলছে? এটা গুরুত্বপূর্ণ কথা। যেমন আমি ড্রেসিং এর জন্য 1 দিন পরে তাকে আনতে পারি, 3 দিন পরে আনতে পারি, 1 সপ্তাহ পরে আনতে পারি, ওনের উপরে নির্ভর করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কি হেমোরেজ, হেমা মানে ব্লাড আমরা বলছি, হেমোরেজ মানে ব্লিডিং। আসেন 1 নাম্বার দেখেন, এই যে এই কথা বললি, হেমোরেজ মে বি ডিফাইন্ড এজ এ ব্লিডিং ইজ এ লো অফ ব্লাড ফ্রম আর্টারি, এটা লো হবে না, এটা ফ্লো হবে, ফ্লো অফ ব্লাড ফ্রম আর্টারি, ভেইন অর ক্যাপিলারি। কি বলছে দেখেন, হেমোরেজ হচ্ছে এমন একটা অবস্থা, হেমোরেজ মানে হচ্ছে কি রক্তক্ষরণ, রক্ত বের হওয়া। হেমোরেজ মানে কি? রক্তক্ষরণ, রক্ত বের হয়ে আসা। হেমোরেজ মে বি ডিফাইন্ড এজ, হেমোরেজকে আমরা সম্ভবত এইভাবে সংজ্ঞায়িত, ডিফাইন মানে সংজ্ঞায়িত, এজ এ ব্লিডিং, এজ এ, এটা হচ্ছে একটা রক্ত নিঃসরণ হওয়া অথবা রক্ত বের হয়ে আসা। ফ্লো এখানে হচ্ছে লো হবে না, ফ্লো ব্লাড মানে রক্ত বের হয়ে আসে কোথা থেকে? আর্টারি, আর্টারি হচ্ছে ধমনী, আর্টারি বাংলা কি? ধমনী। তারপরে ভেইনের বাংলা হচ্ছে শিরা, আর ক্যাপিলারি বাংলা হচ্ছে উপশিরা। তাহলে এই 3টা জায়গা থেকে এখানে গুরুত্বপূর্ণ জিনিস আছে। কাটলেই রক্ত বের হবে না, যেমন স্কিনের সুপারফিশিয়াল কাটছে রক্ত বের হবে না, এই 3টার যে কোনো একটা জিনিস অবশ্যই কাটতে হবে, তাহলে ব্লিডিং হবে। কথা বুঝতে পারেন? এখন স্কিনের পরে ক্যাপিলারি পাওয়া যায়, স্কিনের পরে কি ক্যাপিলারি পাওয়া যায়। এখন স্কিন কাটলে আমরা মনে করি যে স্কিন থেকে ব্লিডিং হইতেছে, স্কিন থেকে আসলে ব্লিডিং হয় না, এটা অবশ্যই ক্যাপিলারি কাটছে। তাহলে এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই 3 জায়গায় যদি কাটে তখন এই জায়গা থেকে ব্লিডিং হয়ে যায়। হ্যাঁ, আর্টারি বাংলা হচ্ছে ধমনী, ভেইনের বাংলা হচ্ছে শিরা, ক্যাপিলারি বাংলা হচ্ছে উপশিরা।
এখন আসেন আর্টেরিয়াল হেমোরেজ, ব্লিডিং ইজ ব্রাইট রেড কালার বাট কাম উইথ পালসেটিং ফোর্স। কি বলছে দেখেন, আর্টেরিয়াল ব্লাড অবশ্যই কি হবে, ব্লাড আমরা জানি কি লাল, ব্লাড কি লাল কেন, হিমোগ্লোবিনের কারণে। ব্লাডের কালার লাল কেন, হিমোগ্লোবিনের কারণে। তাহলে হচ্ছে ব্লাড ইজ ব্রাইট রেড, ব্লাড এখানে হচ্ছে ব্রাইট মানে কি উজ্জ্বল, ব্রাইট মানে কি উজ্জ্বল, উজ্জ্বল লাল হবে হচ্ছে আর্টেরিয়াল ব্লাডের। এটার প্রশ্ন আছে আমরা দেব। আর এখানে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কি হবে, আমরা আর্টারিতে কি করি পালসেশন, পালস দেখি, আমরা কিন্তু বেইনে অথবা ক্যাপিলারিতে পালস দেখি না, আর্টারিতে পালস দেখি। এজন্য আর্টারি থেকে যদি কোনো ব্লিডিং হয়, কাটার কারণে যদি ব্লিডিং হয়, সেটার সাথে কি পাবেন, পালসেশন পাবেন, মানে স্পন্দন পাবেন। তাহলে এখানে দুইটা জিনিস, এক নাম্বার হচ্ছে রক্ত আসলে 3 জায়গায় লাল পাবেন, আর্টারিতে লাল পাবেন, ক্যাপিলারিতে লাল পাবেন, ভেইনেও লাল পাবেন। কিন্তু এখানে ভিন্নতা আছে, ভিন্নতা কি, আর্টারিতে আর্টারিয়াল ব্লাড হবে কি উজ্জ্বল লাল, ব্রাইট রেড। সাথে হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে পালসেশন, অর্থাৎ স্পন্দন থাকবে। 2 নম্বর আসেন ভেনাস হেমোরেজ। ভেনাস হেমোরেজে কি হচ্ছে দেখেন, ডার্ক ব্লাড, ডার্ক মানে হচ্ছে কি কালচে, কালচে একটু লাল, লালকে যদি একটু ডিপ করেন বা কি কালার, আমি সব বুঝি না, তাহলে এটা একটু কালচে দেখা যাবে। কালার এন্ড ফ্লো উইদাউট কন্টিনিউয়াস স্ট্রিম, ইট ইজ ডিঅক্সিজেনেটেড ব্লাড। এটা কি বহন করে, এখানে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আর্টারি অক্সিজেনেটেড ব্লাড সরবরাহ করে, আর হচ্ছে ডিঅক্সিজেনেট মানে কি, ডি মানে নাই, ডিজ মানে নাই, তাহলে ডি অক্সিজেনেট যেটার মধ্যে অক্সিজেন নাই। তাহলে এই ভেনাস ব্লাডটা কি করে, ভেনাস ব্লাডটা হচ্ছে দূষিত রক্তকে সঞ্চালন করে। ক্যাপিলারি ব্লাড হচ্ছে ব্লাড ইজ রেড কালার, তাহলে ক্যাপিলারি ব্লাড কাটলে, এজন্য আমরা দেখেন প্রথম ফার্স্ট সিনে হচ্ছে কাটলে দেখবেন লালচে ব্লাড আসে, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে ক্যাপিলারি ব্লাড। তাহলে এখানে 3টা জিনিস বললাম। আসেন ইপিস্টাক্সিস, ইপি মানে হচ্ছে আপ, টাক্সিস মানে হচ্ছে ব্লাড, আমরা যেদিন বলছিলাম ইপি মানে হচ্ছে ব্লাড, টাক্সিস মানে কি ব্লাড, ইপি মানে হচ্ছে আপ, টাক্সিস মানে আপ মানে কি, আপ মানে শরীরের উপরে অংশে, নাককে বোঝায়। আসেন epistaxis means কি, ব্লিডিং ফ্রম আইস, ব্লিডিং ফ্রম নোজ, ব্লিডিং ফ্রম এয়ার, ব্লিডিং ফ্রম টিথ। কি বলছে, ইপি মানে হচ্ছে আপ, মানে কি বললাম আমরা আপ, টাক্সিস মানে হচ্ছে ব্লাড, আপ দিয়ে বোঝানো হয় উপরের অংশকে। তাইলে এখানে এখানে দেখেন আই, তারপরে কি নোজ, তারপরে কি এয়ার, তারপরে হচ্ছে টিথ। হ্যাঁ, এখন আমরা যদি কমনলি হিসাব করি যে এখানে চোখটা তো প্রথমে চলে আসে, না বুঝতে পারি নাই, চোখটা তো কি প্রথমে চলে আসে, এখন এটা আসার ক্ষেত্রে প্রথম, কিন্তু ব্লিডিং এর ক্ষেত্রে নাক প্রথম, না বুঝতে পারি নাই, কারণ এখানে ইন্ডিকেট করতেছে কি ব্লিডিং। যেমন চোখ দিয়ে সচরাচর ব্লিডিং হয় না, এটাকে হচ্ছে সাব কনজাংটিভাল হেমোরেজ বলে, সাব কনজাংটিভাল হেমোরেজ বলে, ফ্লিমা বলে, PHELEMA, ফ্লিমা। ফ্লিমা মানে হচ্ছে চোখ দিয়ে ব্লাড পড়ে যেটাকে। তাহলে চোখ দিয়ে ব্লাড পড়ার আমাদের দেশে কমন না, এজন্য এই অপশন থেকে প্রশ্ন আসে না। নাক দিয়ে ব্লিডিং আমাদের দেশে কমন, যেমন মারলে কোথায় ঘুষি দেয়, নাকে, বুঝলেন, আগে আগের মধ্যে করে, কথা বুঝতে পারছি। আবার দেখেন প্রেশার যদি বেড়ে যায়, নাক দিয়ে ব্লিডিং হয়। এজন্য এখানে এই আপের ক্ষেত্রে আমরা চোখকে দেব না, কারণ চোখ এখানে ব্লিডিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, কথা বুঝছেন। আর বাকিগুলা তো কান, দাঁত তো অবশ্যই নাকের পরে, না বুঝাইতে পারি নাই। এখন আপনারা যদি ওই আপ দিয়ে চিন্তা করেন, যে আপ দিয়ে চিন্তা করেন, তাহলে তো চোখ হইবে প্রথম, আপ মানে চোখ উপরে। কিন্তু এখানে ব্লিডিং এর ক্ষেত্রে যেহেতু ইপি মানে আপ, টাক্সিস মানে হচ্ছে ব্লিডিং, টাক্সিস মানে কি ব্লিডিং, তাইলে এখানে ব্লিডিং এর ক্ষেত্রে নাক উত্তর হিসাবে নাককে বেশি প্রাধান্য দেওয়া হবে। কেন, কারণ নাক দিয়ে বেশি ব্লিডিং হয়। শেষ। এবার আসেন ব্লিডিং ফ্রম নোজ ইজ নট এজ, এবার আপনারা উত্তর দেন। কি বলছে, ব্লিডিং ফ্রম নোজ, রক্তক্ষরণ হয় নাক দিয়ে, ইজ নট এজ, এটাকে আমরা কি হিসাবে চিনি অথবা জানি, ইপিস্টাক্সিস। হয়ে গেছে, ওটা তো ঘুরে দিবে, আপনার চিন্তা করতে হবে না। আপনি কি মাথা নিয়ে পরীক্ষা বইছেন না কলম নিয়ে পরীক্ষা বইছেন, এটা তো দেখতে হবে। আমরা তো কলম নিয়ে পরীক্ষা বই। আসেন নোট দেখেন, সুন্দর করে আমরা এখানে বলে দিছি। নোটের মধ্যে কি, epistaxis is defined as acute hemorrhage from nasal cavity। nasal cavity হচ্ছে নাকের যে দুই ছিদ্র, এটাকে nasal cavity বলে। তাহলে ডিফাইন একুয়েট হেমোরেজ মানে তাৎক্ষণিকভাবে হেমোরেজ হবে, তাৎক্ষণিকভাবে রক্তক্ষরণ হবে নাক দিয়ে অথবা নাজাল ক্যাভিটি দিয়ে, এটাকে আমরা ইপিস্টাক্সিস বলি। 2 নম্বর হচ্ছে হেমাটিমিসিস। হেমা মানে ব্লাড, ইমিসিস মানে হচ্ছে বমি। ইমিসিস মানে কি বমি। দেখেন হেমাটিমিসিস মিন্স ব্লাড ফ্রম ভমিটিং অফ ব্লাড ফ্রম দা স্টমাক। এটা একটু লেজুর ভিত্তিক কথা হয়ে গেছে, যেমন এটা আমরা ইজি করে বলতে পারতাম, কেমন
যেমন হচ্ছে হেমাটিমিসিস মিন্স বমি, ব্লাড উইথ ভমিটিং, মানে বমির সাথে যদি ব্লাড আসে এটাকে আমরা হেমাটিমিসিস বলি। এটা আপনারা মাথায় রাখেন। পরে আমরা কেন কথাটা লম্বা করে ফেললাম, যে বমি যে হয় খাবার আসলে কোথায় জমা হয়? স্টমাকে। তাহলে বমি হইলে এটা স্টমাক থেকে আসে। যেমন আগে আমরা একটা কথা বলছিলাম, বায়ু মানে হচ্ছে জীবন, তাহলে জীবন আসে লাইফ থেকে। লাইফ কার মধ্যে থাকে? জীবের মধ্যে থাকে। না বুঝতে পারি নাই? এখন আপনি যদি এতটুকু ঘুরতে যদি রাজি না থাকেন, তাহলে তো আপনার জন্য কি করতে হবে? পার্মানেন্ট একটা গাড়ি কিনতে হবে, পার্মানেন্ট একটা চেয়ার কিনতে হবে, পার্মানেন্ট একটা বিছানা কিনতে হবে। না বুঝতে পারি নাই? সব পার্মানেন্ট। তারপর হচ্ছে কি, কগিং আউট অফ ব্লাড ইজ কল হচ্ছে হেমোপ্টাইসিস। কাশির সাথে যদি ব্লাড আসে, দেখেন হেমো মানে তো ব্লাড, সব জায়গায় দেখেন মিল আছে কিন্তু। হেমো মানে হেমাটিমিসিস বা হেমা, আগে আমরা বলছি HAEMA হেমা হয়, আবার HEMA ও হেমা হয়। বুঝতে পারি নাই? যেমন এই যে দেখেন এই বানানটা আর ওই বানানটা এক না কিন্তু। HEMA হেমা এটাও ব্লাড, আবার হচ্ছে কি HAEMA হেমা এটাও ব্লাড। এখন বলতে পারেন এটা বললে আবার অন্যদিকে যেতে হবে। সহজ করে আমরা বলি, আগে যারা দার্শনিক ছিলেন এই বইগুলো লেখছেন তারা জন্মগ্রহণ করতেন গ্রিক দেশে। গ্রিকের পরে যারা এই চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখেন তারা হচ্ছে ফ্রান্সিস। তাহলে গ্রিকের বেশিরভাগরাই হচ্ছে তারা এই এর সাথে তারা অ্যাডজাস্ট করে নেয়। কথা বলছেন? একটা হচ্ছে যে একটা হলো গ্রিক মতবাদ, এটা ফ্রান্সিস। এখন তারা এটাকে লাগাই দিছে, কোনো অসুবিধা নেই। কথা বলতে পারে নাই? ডায়রিয়ার বানানে এরকম ভিন্নতা আছে, এটা পরীক্ষায় আসে। ডায়রিয়ার কারেকশন মানে সঠিক বানান কি, ডায়রিয়ার সঠিক বানান কি, এটা পরীক্ষায় আসে। আসেন, তারপরে হচ্ছে তাহলে হেমা মানে হচ্ছে ব্লাড, আর হচ্ছে এখানে পাইটিস হবে না, টাইটিসই হয় আর কি, পি উচ্চারণ হবে না। তাহলে টাইটিস মানে কি? টাইটিস মানে হচ্ছে কফ অথবা কাশি। কাশির সাথে যদি ব্লাড আসে সেটাকে আমরা হেমোপ্টাইসিস বলি। হেমাচুরিয়া, ব্লাড। ইউরিয়া মানে হচ্ছে ইউরিন। কি বলছি দেখেন, প্রেজেন্সি অফ ব্লাড, প্রেজেন্সি মানে উপস্থিত, কিসের সাথে? ইউরিনের সাথে। প্রস্রাবের সাথে যদি ব্লাড উপস্থিত থাকে সেটা হচ্ছে কি? হেমাচুরিয়া। এখানে এই 4টা অপশন থেকে আপনারা 1 মার্ক নিশ্চিত পাবেন। না বুঝতে পারি নাই? এটা এক্সে পাইবেন আপনারা নিশ্চিত। সময় দিতেছে কারণ আমরা থেকে করতে বেশি। আসেন, ও নোটের মধ্যে এটা বলা হয়ে গেছে। হেমাটিমিসিস কি? হেমাটিমিসিস মিন ভমিটিং অফ ব্লাড ফ্রম দ্য স্টমাক। হেমোপ্টাইসিস কগিং আউট অফ ব্লাড is called hemoptysis. Hematuria the presence of blood in urine. আসেন, শকের মধ্যে হচ্ছে টাইপসের মধ্যে আমরা বলে আসছি আগে। টাইপসের মধ্যে না, ও হাইপোভলিমিকের কথা বলছি। হাইপো মানে কম, ভলিমিক মানে কি? ফ্লুইডের পরিমাণ যদি কমে যায়। অ্যানাফাইলিটিক মানে কি? অ্যানাফাইলিটিক মানে হচ্ছে অ্যালার্জিক রিঅ্যাকশন। অ্যালার্জিক রিঅ্যাকশন কখন বাড়ে? যখন আমাদের রক্তে সিবিসি করলে দেখবেন ইসোনিফিলের পরিমাণ যদি বেড়ে যায়, তখন হচ্ছে মানুষের শরীরে অ্যালার্জিক কন্ডিশন বাড়ে। এটা হচ্ছে 5ST প্রডিউস করে। 5ST মানে ST মানে হচ্ছে হিস্টামিন। 5ST মানে ওই ইসোনিফিলের পরিমাণ যদি ব্লাডে বেড়ে যায় তখন অ্যালার্জিক কন্ডিশন বেড়ে যায়। অ্যালার্জির কারণে যেটা হয় হিস্টেরিক মানে কি? হিস্টেরিক মানে হচ্ছে খিঁচুনি দেওয়া, এটা হবে না। সেপটিক মানে কি? সেপটিক মানে হচ্ছে ইনফেকশন দ্বারা যেটা হয় সেটা হচ্ছে সেপটিক। আর হচ্ছে শক ডিউ টু টিউমার অফ ব্রেন, এটাও আমরা অপশন হিসাবে উত্তর হিসাবে দিতে পারি, বইয়ে আছে। কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে হচ্ছে হাইপোভলিমিক শক, অ্যানাফাইলিটিক শক, সেপটিক শক উত্তর হবে। যেমন শক ডিউ টু টিউমার অফ ব্রেন, এটা টিউমারের কারণে কি হয়? শক হয়। কিন্তু এখানে যখন টাইপস থেকে আমরা প্রধান টাইপসে আসলে মূল জিনিসগুলাকে করে কথা বুঝতে পারি নাই, মূল বিষয়গুলাকে আগে নেয়। শক ডিউ টু টিউমার অফ ব্রেন এটা চেয়ে পড়ে, বুঝতে পারি নাই? এটা আগে, এটা পরে না। শক ডিউ টু মানে হচ্ছে কারণে। শক হইতে পারে কি কারণে? টিউমার অফ ব্রেন, যদি ব্রেনের মধ্যে কি থাকে? টিউমার থাকে। ও হাইপো মানে কম, ভলিমিক মানে হচ্ছে কি? ফ্লুইডের পরিমাণ, শরীরে ফ্লুইডের পরিমাণ কমে যাওয়া। ফ্লুইডের পরিমাণ কেমনে কমে যায়? বমি হলে, ডায়রিয়া হলে। না বুঝতে পারে নাই? বমি হলে, ডায়রিয়া হলে আবার হয়। হ্যাঁ না, এটা কমে যাওয়া দিয়ে মনে রাখেন, কিন্তু এটা মূল জিনিস কাকে মিন করে? যে কোনোভাবে শরীর থেকে কি হবে? ফ্লুইড কমে যাওয়া। এটার মাধ্যম হইতে পারে কি? বমি, মাধ্যম হইতে পারে ডায়রিয়া, মাধ্যম হইতে পারে অত্যাধিক পরিমাণে গরমের কারণে কি হয়েছে? আপনার সুয়েটিং হয়েছে, শরীর থেকে ঘাম বের হয়েছে। নোট ক্লাসিফিকেশন দেখেন, হাইপোভলিমিক শক, কার্ডিওজেনিক শক। কার্ডিও মানে কি? হার্ট।
হার্টের মধ্যে যে শক হয় সেপটিক শক, অ্যালার্জির কারণে যেটা হয় নিউরোজেনিক, যেটা মস্তিষ্কের মধ্যে যে শকটা হয়, ফার্স্টটাই মূল কারণ। সাইন অফ শকের মধ্যে দেখেন পেলর, হাই ফিভার, লো বিপি, হাইপারটেনশন, রিপিট রেড পালস, মানে রিপিট মানে কি পুনরায় যে পালসটাকে কাউন্ট করা যায়। হ্যাঁ, রেপিড মানে কি বারবার হওয়া। তাহলে এখানে উত্তর হিসাবে আমরা এ এবং ই। পেলর মানে কি, পেলর হচ্ছে ধূসর বর্ণের। যখন ধূসর বর্ণের কখন হবে, এটার শকের ডেফিনেশনে যদি আমরা বলি সাডেন লো অফ অক্সিজেন লেভেল ইন ব্লাড, যখন কি হবে রক্তের মধ্যে কি হবে অক্সিজেন লেভেল কমে যাবে। তাহলে মানুষের শরীরে যদি অক্সিজেন লেভেল কমে যায় তাহলে তার শরীরের কালার ফ্যাকাশে হয়ে যায়, সাদা সাদা হয়ে যাবে। এই সাদা হয়ে যাওয়াটাকে ফেলর বলে। তাহলে এখানে ফেলর হবে, ফিভার হবে না, হাইপারটেনশন হবে না। এখানে লো বিপিও নেওয়া যায়, নিয়ে নেই আমরা, লো বিপিও নেওয়া যায়। তারপরে হচ্ছে অর্গানাইজেশন বাংলা হচ্ছে সংস্থা। আপনি এটা লো বিপিও নিতে পারেন, না দিলে সমস্যা নেই। অর্গানাইজেশন হচ্ছে সংস্থা। দেখেন আসেন, ওয়ার্ল্ড হেলথ ডে অবজার্ভ অন 7 এপ্রিল, মুখস্থ করতে ভালো। তারপরে ওয়ার্ল্ড মেন্টাল ডে অবজার্ভ, কততে কি হবে, কি হবে 18 ফাইলেন গু 11 বলছেন, আচ্ছা 11ই হবে, ঠিকই আছে। এটা হচ্ছে 11 অক্টোবর। আসেন নোট দেখেন, আমরা এখানে গুরুত্বপূর্ণ দিয়ে দিই, গুরুত্বপূর্ণের মধ্যে আপনারা দাগাই নেন। এখানে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড হেলথ ডে এটা আছে 7 এপ্রিল। একটু কেন প্রশ্নটা বললাম, বই আছে বই আছে, এই যে পরের পেজে আপনি উল্টে গেছেন, এই যে আমি এখান থেকে দেখতে আছি, এই হ্যাঁ দিস ওয়ান। আসেন তারপরে কি এপ্রিল 7, তারপরে কি, তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন ডে। বুঝাইতে পারি নাই, ওয়ার্ল্ড ইমিউনাইজেশন ডে মানে ভ্যাকসিনেশন, এই টিকা দিবস হচ্ছে নভেম্বর 10। আর হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে, এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট অফ বিএনএনসি ইজ, কি বলছে এখানে, কথাগুলো হচ্ছে উজ্জ্বল। আপনাকে বাপ বুঝে নিতে হবে, কাকে দিয়ে, অপশন দিয়ে। না বুঝাইতে পারি নাই, কি বুঝতে পারছেন? এরা বল সহজ জিনিসটা বললে তো বলবেন না। এটা হচ্ছে একটা সংস্থা বা এজেন্সি, যেমন আমরা এইগুলাকে হচ্ছে মারাত্মক দিনগুলাকে দিবস হিসাবে পালন করা হয়। দিবস, এগুলা দিবস, এটা কি, যেমন ওয়ার্ল্ড ক্যান্সার ডে, ক্যান্সার দিবস কোন দিন? ক্যান্সার দিবস হচ্ছে 4 ফেব্রুয়ারি। বুঝাইতে পারি নাই। বিশ্ব স্বাস্থ্য দিবস কোন দিন? এখানে দি মানে দিন না, দি মানে হচ্ছে দিবস, ডে মানে হচ্ছে দিবস। বুঝছেন হ্যালো, বুঝছেন কি বুঝছেন? এখানে ডে মানে কি, এখানে ডে মানে কি দিবস, ডে মানে দিন হলে তো। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট অফ বিএনএমসি, বিএনএমসি কি, বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল ইজ, যার জন্য এটা পড়তে আছে। হ্যাঁ আর ইস্যু আছে। তারপরে আইসিএন হেডকোয়ার্টার লোকেটেড ইন, কি বলছে, ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিল, এটা হচ্ছে মানে এনের জেনেভা, ইন্ডিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, জেনেভা সুইজারল্যান্ড। ফান্ডামেন্টাল অফ নার্সিং কোশ্চেন আছে, এই যে এটাই গুরুত্বপূর্ণ, এটাতেই প্রশ্ন বিভাগ। 1 নাম্বার কি, লাইফ থ্রেটেনিং কন্ডিশন মেইনটেইন বাই, কি বলছে, লাইফ থ্রেটেনিং, লাইফ মানে জীবন, থ্রেটেনিং এটা নাই বইয়ে নাই, আমি বলি এটা পিডিএফ পাঠাই দেবো না, পিডিএফ আমার কাছে আছে। ও না, এটার মধ্যে আছে, প্রশ্ন আছে, এই যে এটার মধ্যে আছে, এটা দিয়ে দেবো না। হয় প্রশ্ন মনে আছে, দেখি প্রশ্ন যেগুলো আছে কি জানি মনে হলো। আসেন, লাইফ থ্রেটেনিং কন্ডিশন মেইনটেইন বাই, লাইফ মানে জীবন, থ্রেটেনিং মানে যেটা চিকিৎসাপ্রাপ্ত, যেটা চিকিৎসাপ্রাপ্ত, কন্ডিশন মানে অবস্থা, মেইনটেইন বাই মানে যেই অবস্থায় কি করতে হবে তাকে অবশ্যই সবার আগে
সেবা দিতে হবে বা চিকিৎসা দিতে হবে। যদি আমরা বলি যে এখানে এমন কোন তিনটা রোগ যেই রোগের ক্ষেত্রে সব বাদ দিয়ে আগে তাকে কি করতে হবে, চিকিৎসা দিতে হবে। এখন বুঝে আসছে? এটা হচ্ছে লাইফ থ্রেটেনিং কন্ডিশন, জীবন সংকটাপূর্ণ সময় যেই কন্ডিশনে জীবন সংকটাপূর্ণ হয়, তাহলে এই পাঁচটা কন্ডিশনের কোন তিনটা কন্ডিশনকে আপনি উত্তর হিসেবে নেবেন? শক নেবেন, শক, বার্ন আর ব্লিডিং। এটা আপনারা বুঝেন না, এজন্য এটা উত্তর হিসেবে কি আরটিএ মানে কি? হ্যাঁ, আরটিএ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এখন বলে সব নেবেন, তো সবগুলাই তো গুরুত্বপূর্ণ হবে। দেখেন এখানে আপনারা এখন ওই চিন্তা করতে পারেন, নিচের দুইটা আমরা সিম্পটম হিসাবে ব্যবহার করছি, উপরে তিনটা হচ্ছে কন্ডিশন। কি আরে ব্লিডিং তো রোগকে নির্দেশ করে না, ব্লিডিং একটা সিম্পটম হিসাবে ইয়ে করে। যেমন আমি যদি আরটিএ নেই, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এখন তো ব্লিডিং আছে, কোনটা নিতে হবে? আরটিএ তো আপনি নেবেনই। এই তিনটা হচ্ছে স্ট্রাকচার কন্ডিশন, এই তিনটা হচ্ছে স্ট্রাকচার কন্ডিশন। এখন আমাকে যে লাইফ থ্রেটেনিং কন্ডিশন মেইনটেইন দেয়, তার মধ্যে আমাকে দেখতে হবে এখানে প্রথমে কি কি রোগ এখানে দেখতেছে। তো আমার শক আমার একটা রোগ আছে, শকে গেল, বাম খুলে গেল, এটা আমার বলে লাইফ থ্রেটেনিং। আর কি রোগ ট্রাফিক অ্যাক্সিডেন্ট। এখন প্রশ্ন থাকতেছে আমার দুইটাকে আলাদা দিচ্ছি না। ব্রিডিং তো ওই যে 3 নম্বর পয়েন্টের মধ্যে সে যাচ্ছে, সিভিয়ার ব্লিডিং। তাহলে এটা প্রশ্নই আসবে, ব্লিডিং সিম্পলি তো না। হ্যাঁ, এটা বুঝে গেছে। মানে এই দুইটা আমরা এখানে ক্লিনিক্যাল ফিচার হিসাবে ইন্ডিকেট করছি, আর কন্ডিশন এই তিনটা হচ্ছে মেজর। এখন আপনারা এটা মনে রাখবেন সারা জীবন। 1 নাম্বার ইমার্জেন্সি হচ্ছে বার্ন। 1 নাম্বার ইমার্জেন্সি কি? বার্ন হয়ে গেছে আমাদের দেশে। আমি ঘুমাইছিলাম, আমি তো নাইট করে গেছি, আমি তো জানি না। আমি কি জানি দেশে যে এমন অবস্থা হইবে? জানি না, তাহলে তো জায়গা থাকতাম না। ফেলিনটা এরকমই হবে, 150-200 মারা গেছে। পরে দেখেন আমরা কেয়ার অফ ব্যান্ডেজিং এটা বলে আসি আমরা। এই দেখেন শুনেন, কেয়ার অফ ব্যান্ডেজিং এর মধ্যে দেখেন আমরা বলছি সিভিয়ার ভমিটিং, এটা অপশন হিসেবে আসে। এটা বাদ, 1 নাম্বার কেয়ার অফ ব্যান্ডেজিং। ও তাহলে অবজারভেশন ম্যানেজ হচ্ছে ফাউল ওয়াটার, আর হচ্ছে নট ড্রাই অর স্কিন, এটা নট মানে এটা ফলস হবে। কেয়ার ব্যান্ডেজিং হবে, অবজারভেশন হবে, আর হচ্ছে ম্যানেজ না। সি তো নিতে হবে, সি অপশনের মধ্যে আছে অবজারভেশন। হ্যাঁ, সিভিয়ার। হ্যাঁ, মেনশন দা অ্যাডভার্স ইফেক্ট অফ অক্সিজেন থেরাপি। হ্যাঁ, সিভিডি নেবেন, স্ট্রোক নেবেন। না না, স্ট্রোক এটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। এনিমিয়া আর হচ্ছে ড্রাউনিং এ ফলস হবে, এনিমিয়া ড্রাউনিং ফলস হবে না। তারপরে হচ্ছে মেইন অবজেক্টিভ অফ ফাস্টিং কি হবে বলেন? হ্যাঁ, টু প্রিভেন্ট ডিসএবিলিটি হবে কি হবে না এটা বললে বলুন, এটা কি হবে না হবে না? ট্রু কন্ট্রোল পেইন হবে, ইমপ্রুভ ডিসকমফোর্ট হবে, ইমপ্রুভ ডিসকমফোর্ট হবে না। তাহলে হবে না কোনটা? হবে না, এই একটা পাইলেন হবে না। আর নিচেরটা কেন হবে না? টু প্রিভেন্ট ইলনেস অর ইনজুরি, বি নম্বরটা হবে টু প্রিভেন্ট ডিসএবিলিটি। তারপরে হচ্ছে মোস্ট কমনেস্ট টু ওয়ে কমিউনিকেশন। টু ওয়ে মানে কি? যেটা দুইটা মাধ্যমে করা হয়, দুইজন লাগে, একজনে এই কমিউনিকেশন হয়। 1 নম্বর হচ্ছে স্পিকিং, যেমন কথা আমি একা একা বলতে পারি, বলতে আছি। সেমিনার, সেমিনার অবশ্যই যৌথ। ইন্টারভিউ এটাও যৌথ। বুকস একা একা পড়া যায়। রুল প্লে, রুল মানে কি? মানে নীতি সরবরাহ করা। তাহলে আপনি তার নীতিবান কথা বলবেন, প্রয়োগ করবেন অবশ্যই একটা অডিয়েন্সের উদ্দেশ্যে। কোনটা কোনটা হইলো? কোনটা কোনটা হইলো? হয়েছে যেটা যেটা হওয়ার এটাই হয়েছে। আসেন, হেলথ ইন্ডিকেটেড টু কি বলছে? স্বাস্থ্য নির্দেশিত হয় এখানে কার উপরে? ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, এনভায়রনমেন্টাল হেলথ আছে নাই? আনকন্ডিশনাল হবে না, অ্যাবসেন্স অফ ডিজিজ, এই তিনটা হবে। যেখানে রোগ থাকবে না, সাথে হলো কি তার ফিজিক্যাল হেলথ ভালো থাকবে, আর হচ্ছে আনকন্ডিশনাল হবে না। আন তো আমরা এমনি বাদ দেব। এম অফ নার্সিং কেয়ার, এম মানে উদ্দেশ্য, নার্সিং কেয়ার মানে সেবা। দেখেন হেলথ প্রমোশন হবে, খুব হবে না। কাউন্সিলিং হবে,
নলেজ হবে না, কোঅর্ডিনেট কেয়ার। দেখেন এখানে ওই ওপার কোন নলেজ আমি তো জ্ঞান দিব না। হ্যাঁ, জ্ঞান তো দেবেন না, ঠিক আছে। তারপরে আসেন, হু এস্টাবলিশ মডার্নাইজড হসপিটাল কেয়ার? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তারপরে আসেন, ফার্স্ট কেয়ার ডেডিকেট পারসন ইন নার্সিং? নতুন কোশ্চেন, নতুন কোশ্চেন। ইভালুয়েশন এক্সপ্লেইন, ইভালুয়েশন মানে কি? ইমপ্রুভমেন্ট। হ্যাঁ হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়ে গেছে। ইভালুয়েশন মানে কি? ইভালুয়েশন মানে আবার এটা বলেন, বায়োরিয়া মিন্স? প্রাইমারি সবসময় পাস দফে আছেন। বায়োরিয়া মিন্স কি? পাস আগে বললাইছে, ঠিক আছে না? জানাজা দেন, জানাজা দেন। বায়োরিয়া মিন্স পাস। কালার অফ আর্টেরিয়াল ব্লাড পরে আসি, বলেন কি রে? মিস পর্যন্ত জান? সরি ব্রাইট রেড খাইয়েই মানে একবারে লাউগা। সরি যে হ্যাঁ, এগুলাতে বেরোছে। কমনলি ওন ড্রেসিং রিকোয়ারমেন্ট এট লিস্ট আফটার 3 জি, এটা কমন আর যদি স্পেশাল হয় তাহলে ওয়ান ডে। হাইপোভলমিক শক অকার, আমরা বলে আসছি হাইপো মানে কম, ভলমিক মানে কম। লস অফ ফ্লুইড হবে, হ্যাঁ হয় না, সবই ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন ডে, এটা হচ্ছে ওল্ড হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওয়ার্ল্ড ইমিউনাইজেশন ডে কয় তারিখ? এটা নেন, এটা করে নিন, কে নেবেন? একজন নেন করে। তাহলে ফান্ডামেন্টাল আমরা শেষ করলাম, ফান্ডামেন্টাল শেষ। এখন আমরা এইটা পরের ক্লাসে 40টা কোশ্চেন পরীক্ষা নেব শুক্রবারে। হ্যাঁ, আমরা এখন যা পড়াইলাম নতুন পুরাতন সব মিলে প্রশ্ন আমার রেডি, ঠিক আছে। আজকে পরীক্ষা নিয়েছি ওই জায়গায়, ওই 40টা কোশ্চেন থেকেই আমরা পরে 10টা কালকে বলে দেবেন প্রশ্ন করে পরীক্ষা দেবেন, তাহলে তো 100তে 100 পেয়ে নেবেন, 40-এ 40 পাবেন নাকি বলেন? এটাই প্রশ্ন, এটা না পেয়েছি, এটাই প্রশ্ন। কিন্তু ওটা সিট আছিল তো, আপনাদের তো এটা পরীক্ষা নিছে, এটা নিছে এটা প্রয়োজন, এটা পাওয়া যায়। আচ্ছা এটা আমি পরীক্ষা দিলাম, নলেজ খুবই কম, 100 এর মধ্যে কত পাইছি নিজেকে বলতে লজ্জা লাগছে। দেখেন এটা ও হেরে পরীক্ষা দিছেন না, এটা তো দেখি দেখতে হবে তো, ওরে লোক বাবা দেখতে হবে তোমাদের এই যে পুরো হ্যাঁ, আমি আমারটা এই যে পরের যে প্রশ্নগুলো পড়াইলাম দেখি আছে কিনা, থাকলে তো দেবো, অসুবিধা নেই, থাকলে দিতে তো আমার কোনো অসুবিধা নেই। এই জন্য যে শেষে যে কটা কোশ্চেন ছিল, হয় এটা পারলেই তো ওই জায়গায় আমরা তো এটাই চাইতেছি, আপনি যদি এটা পাই দিলে, এখন যদি এমন হয় যে এটাও পারতেছেন না, তাহলে তো বিপদ। কোনটা? আমি তো ঘুরেই দিছি, এখন আপনি এরকম করতেছেন, আপনি তো শুক্রবারে পরীক্ষা দিলে এমন পাইবেন না, আমি তো ঘুরে দেবো। আমার কথা মনে বুঝেন না, আমি এতদিন যা পড়াইছি, আগে শীট দিছি না, আগের গুলা শীটের মধ্যে যে কোশ্চেন গুলা দিছি, এই যে এই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের শীট, আর আজকে দিলাম একটা শীট, 2টা শীট হয়েছে না, এই 2টা শীট আর হচ্ছে প্রশ্ন, এই 3টা, আর হচ্ছে এই যে এটা পরীক্ষা নিয়েছিলাম, এই যে এটা পরীক্ষা নিয়েছিলাম, এটা আপনাদেরকে দিছি। এই কয়টার উপরে যে কটা কোশ্চেন আছে এটা পড়বেন, এর থেকে ঘুরে ফিরে আমি যা বলছি উল্টায় পাল্টায় প্রশ্ন করবো, আমিও তো অপশন চেঞ্জ করে দেবো, আপনি দেখাইবেন না। না না, ফান্ডামেন্টালে যে শীট আর যেগুলো পড়াইছে এগুলাই দেখবেন,
আর এই যে নোটগুলো পড়াইছি এটা তো শীটের মধ্যেই আছে, ফান্ডামেন্টালে যা পড়াইছি শীটের মধ্যেই আছে। যেমন নার্সিং থেকে 5টা কোশ্চেন দিছি, এক কোশ্চেনই না, বুঝাইতে পারি নাই। ফান্ডামেন্টাল থেকে দেখেন নার্সিং এ হচ্ছে 1 2 3 4 4টা কোশ্চেন, 4টা কোশ্চেন। তাহলে আমরা এই টোটাল 10টা কোশ্চেন নেব। আপনারা প্রশ্ন দেখলে বুঝতে পারবেন যে এটা সরাসরি প্রশ্ন করা হয়েছে না ঘুরাইয়া বেচাই করা হয়েছে। তাহলে সাজেশন সহজেই আগের শীট, আগের পরীক্ষার প্রশ্ন, বুঝতে পারি নাই। আর এখন আর শীট আমি পিডিএফ দিতে পারি, এই যে ওনার কাছে আছে একটু কপি করে নেন, আমার কাছে নাই। ফটোকপি করে নিয়ে নেবেন আর এটা ফটোকপি করে নেবেন, তাহলে হয়ে যায়। আমার কাছে নাই না তো। পরের পরীক্ষা দেওয়া যাবে, আমরা 40 মার্কের পরীক্ষা নেব, দেখি কে কে কতটুকু ফান। এই পাওয়ার উপরেই নির্ভর করে আপনি কি করবেন আগামীতে। বলেন একটু কথা কেন, অনেকটুকু বললাম। আমরা এই জগৎ ফান্ডামেন্টাল শেষ করব, এরপর তো আরো অনেক। হ্যাঁ ও অনেক, তাহলে দাঁড়ান দাঁড়ান একটা এতদিন ধরে করলাম, আমরা তো সময় আর পাবো না। একটা এতদিন ধরে বলছেন, পরের 2টা একদিনে করে নেবেন, পরের 2টা পরে দুই একদিন বলে কি এই তো কেমনে হবে এটা আমি না জানি, কেমনে হবে এটা আমি না জানি কেমনে হবে। আমাদের সময় আর আপনার কাছে আর সামনের মাসে আর 2 দিন পাবো। এটা ওই মার্কশিট, এটা এটা দাগাইবেন না, দেখবেন। এটা আমরা ওইদিন বলবো ওই মার্কশিট কেমনে দাগাইতে হয়। পুরো হয়ে গেলে বলে কি আছে আমার ব্যবহার এটা হচ্ছে কি আবার আমার হচ্ছে 56 জায়গাতে পাবো, মানে এটা আমি খানা পেয়েছি তো এগুলোতে আমাদের 7টা দিতেছে। 7টা ভুল গেছে। হ্যাঁ সেটা না না না, আমি বলতেছি পরের দুইটা সাবজেক্ট, আমরা একদিনও নেব না। পরের ক্লাসে আমরা বেসিক সায়েন্স এবং বিহেভিয়ার সায়েন্স এই দুইটা পড়াবো। বেসিক সায়েন্স, বিহেভিয়ার সায়েন্স, এই যে বিহেভিয়ার সায়েন্স, এই যে বিহেভিয়ার সায়েন্সের পড়া, এই হলো বিহেভিয়ার সায়েন্স শেষ। নিচে দেখেন সাজেশন দেয়া আছে, পাইছে? দিতেছি দাঁড়ান, এটা আছে মনে হয় আমার কাছে। নিব সবই ফটো করব। দাঁড়ান, এটা মনে হয় আমার কাছে আছে, যেটা আছে সেটা নিয়ে নেন। নেন, এটা বিহেভিয়ার সায়েন্স এদিকে আবার না, এটা কোশ্চেন দাঁড়ান দিদি আছে। এদিকে আবার যে বাকি থেকে গেল অ্যাটমিক বিন্দু। অ্যানাটমি তো সময় দিতে হবে, অ্যানাটমি ফান্ডামেন্টালের মধ্যে সময় দিতে হবে। আমাদের এইগুলা টেস্ট কি দেব? ক্যাসার করতে পারবেন, ক্যাসার তো শেষের দিকেই তো ক্যাসার। না না, আমরা তো এইভাবে সব সাবজেক্টে শেষ করবো, আমি আবার ওইরকম না, বুঝছেন? আমার শিক্ষকতা আসলে ওইরকম না যে আমি শেষে আই আপনাদের হুট করে। আমি বলি, আমি দেখেন আপনারা যে জিনিসটা চাইতেছেন এই জিনিসটা তো এখনই আমি দিয়ে দিতেছি সাবজেক্ট ওয়াইজ, কথা বুঝতে পারি না। যেমন ফান্ডামেন্টালে যদি আমি 40টা কোশ্চেনের পরীক্ষা নিই, ওই জায়গা থেকে আমি 10টা কোশ্চেন আলাদা করে দাগাই দেবো, কথা বুঝছেন? তো 10টা হয়েছে, তাহলে সাবজেক্ট শেষ করে তো সাজেশন দিতে দিবে। আপনি কিভাবে শেষ করবেন? আপনার কাছে আর ধরেন সর্বোচ্চ গেলে সাবজেক্ট আমি বলি, দিন আর 16 দিন 15 দিনের সাবজেক্ট অবশ্যই শেষ হবে। এখন কথা হলো ধরেন আমি যদি কোশ্চেন দিয়ে দিই, প্রশ্ন আমি 200 দিয়ে দিলাম, এখন 200 প্রশ্ন থেকে তো আপনার একদম হুবহু তো সব কোশ্চেন আসবে না। এখন আমি যে এই যে এখন বলে দেওয়ার কারণে যদি অপশন যদি চেঞ্জ হয়ে আসে আপনি ধরতে পারবেন না। অবশ্যই তাহলে এই ধারাবাহিক ভাবে আমরা শেষ পর্যন্ত শেষ করাই দেবো, আপনি এতটুকু ধৈর্য ধরেন। এখন আপনার বড় কাজ হইলো কি, আমি এখন যেটুকু পড়াইছি, যেমন ফান্ডামেন্টাল শেষ, পরের ক্লাসে 2টা সাবজেক্ট শেষ হয়ে যাবে, বেসিক সায়েন্স এবং বিহেভিয়ার সায়েন্স খুবই কম, তাহলে 3টা সাবজেক্ট শেষ হয়ে গেল না? আমি কথা বুঝতে পারি নাই। তাহলে আমি এখন যেগুলা দিতেছি আপনি এইগুলা ভালোভাবে শেষ করেন, দেখবেন আমি এইগুলার থেকে পরবর্তী সময় কোশ্চেন দেবো।
কথা বুঝছেন আমার? 200 কোশ্চেন, প্রথম 100 কোশ্চেন, পরে আবার আরেকশো কোশ্চেন, এভাবে 200 কোশ্চেন। দেখবেন এইগুলোর থেকেই হয়তো একটু এক্সচেঞ্জ হবে, নতুন একটা দুটা কোশ্চেন এর হবে, এরকম করে দেবো। তাহলে আপনি যদি এটা শেষ করেন ধারাবাহিকভাবে, তাহলে তো আপনার অটোমেটিকলি ওইটা শেষ হয়ে যেতেছে। আমার কথা বুঝেন নাই? আর আমি আপনাকে যদি 200 কোশ্চেন এখন দিয়ে দিই, আপনি 200 পুরা বইয়ে রইলেন, 200 কোশ্চেন ধরেন আপনি পড়ে ফেললেন, এখন আপনি দিলে আপনি পড়ে ফেলতে পারবেন। তো পড়ে ফেললেই তো হবে না, যখন আপনার এরকম অপশন গুলা চেঞ্জ হয়ে আসবে, এগুলা যদি আমি বলে না দিই, ক্লাস যদি না নেই, তাহলে তো আপনি ধরতে পারবেন না। আমার কথা বুঝছে? আবার বিলে সময় নাই, সময় নাই, এই সময়ের মধ্যেই শেষ হবে। প্রথম দিকে এখন তো আমি তো সপ্তাহে 2 দিন তো সময় দিই। গত শুক্রবারে জিজ্ঞাসা দেখেন, আমি স্লাইড পাঠাইছি, এটা গত শুক্রবারে আমি স্লাইড পাঠাইছি। আজকে আমি ওই জায়গায় পরীক্ষা নিয়েছি, এই যে প্রশ্নের পরীক্ষা নিয়েছি। তাহলে শুক্রবারে যদি ক্লাসটা নিতাম, তাহলে আজকে ফান্ডামেন্টাল পরীক্ষা নিতে পারতাম। আচ্ছা, অসুবিধা নেই, পরের ক্লাসে আমরা পরীক্ষা নেবো, আর 2টা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট। এটাতে আপনারা হতাশ হবেন না, আমি বললাম তো। আপনারা এটা হতাশ হইলে হবে না, হয়তো আপনাদের এটা এরকম টেন্ডেন্সি জাগে, এটা স্বাভাবিক, কিন্তু এটা আমরা শেষ করাই দেবো, এটার দায়িত্ব আছে আমার, বুঝছেন? আপনারা নিরাশ হবেন না। যেমন বেসিক সেন্সের এটা দিই, বেসিক সেন্স শেষ নাকি নাই? এজন্যই তো আপনাদের পরিশ্রম করতে হবে। আপনারা যদি মনে করেন যে সহজে, যেমন দেখেন, আমি এখন বোঝানোর পরে আপনি একটা প্রশ্নের মধ্যে যে চিন্তা সেট করতে পারেন, আপনি যদি বাসায় একা একা পড়েন, এটা তো করতে পারবেন না। আপনাকে এখন অবশ্যই ডেডিকেট করতে হবে। এমন ভাবে পড়ানোর পরে যদি আপনি ফেল করেন, প্রশ্ন করতে পারবেন। আর যদি আপনি 100 কোশ্চেন পড়ে গিয়ে প্রশ্ন পরীক্ষায় যদি ওভারকাম না করতে পারেন, আরেকটা বিহেভিয়ারাল সায়েন্স আছে, এই যেটা বেসিক সায়েন্স, এটা বেসিক সায়েন্স, বেসিক সায়েন্স আরেকটা আছে নেন। না এটা অন্যটা দিছি, একই জিনিস নেন। এটা ফটোকপি করে নিয়ে অথবা ইয়ে করতে পারেন। তাহলে দেখেন বেসিক সায়েন্স প্রশ্ন দেখেন, পিছনে বেসিক সায়েন্সে দেখছেন বেসিক আর নাই, এডি পড়া নিচে দেখেন কোশ্চেন নাম্বার দেওয়া আছে, বইয়ের মধ্যে এটা আছে 47, 51, 52, 55, 53, 54, 68, 75, পেজ নাম্বারও লেখা আছে। পড়া কমছে পড়া এখন কমে গেছে কেন? হ্যাঁ, কি বলে 15 দিন আছে, 15 দিনের আর কয়দিন পাবো? প্রতিদিন, প্রতি সপ্তাহে 2 দিন পাবেন। হুম, আপনারা এত হতাশ হইলে হবে না, ঠিক আছে? পড়ার পরেও যদি গাইডলাইনের পরে যদি হতাশ হন, আমরা কন্ডিশন তো এমন হবে না যে আপনাকে আমি ওই, আপনি যদি এখন এটা পাবেন যে আমি হয়তো আরো 2টা সাবজেক্ট পড়াই পরে আপনাকে সাজেশন দিব, বিষয় আমার না, আমি কিন্তু সব সাবজেক্ট এমনি পড়াবো। যেমন আমি এখন প্রেশার কমাই দিয়েছি, 2 পেজে দিয়ে দিয়েছি, এটা পরে আমার 20 মিনিট লাগবে, কথা বলতে পারি নাই, 20 মিনিট লাগবে। তো যেই সাবজেক্টে যেরকম, আবার হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং, নিউট্রিশন, এরও আমি একদিনে 2টা পড়াই ফেলবো।